প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। আর এই পত্র থেকে আমি আজ অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আর অষ্টম অধ্যায় হচ্ছে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত থেকে আমরা গত একটি সেশন পরিচালনা করেছিলাম। আমরা জানি মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চ্যাপ্টারে আমাদেরকে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত দিতে হয়। এজন্য বিভিন্ন বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন করতে হয়। আর আমরা জানি বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের দুটি প্রধান পদ্ধতি আছে। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, অন্যটি হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি অথবা আধুনিক পদ্ধতি। তাহলে আবার যদি একটু বলি যে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চ্যাপ্টারে আমার কাজ হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রদান করা। আর বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রদান করতে গিয়ে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রকল্প মূল্যায়ন করতে হবে, কোন প্রকল্পটি লাভজনক। এই প্রকল্প মূল্যায়নের যে দুটি প্রধান পদ্ধতি আছে, একটি হচ্ছে সনাতন পদ্ধতি আর অন্যটি হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। এই যে সনাতন পদ্ধতি, এই সনাতন পদ্ধতি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, আরেকটি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি থেকে দুটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমি আলোচনা করব গড় উপার্জন হার পদ্ধতি। তাহলে গড় উপার্জন হার পদ্ধতি কি? প্রকল্প মূল্যায়নের যে দুটি প্রধান পদ্ধতি আছে তার একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আর সনাতন পদ্ধতিতে যে দুটি পদ্ধতি ব্যবহৃত হয় তার একটি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশন পরিচালনায় আছি আমি পিটল দাস, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। তো প্রথমেই আমরা চলো শিখে নেই গড় উপার্জন হারটা কি। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন, বা পরীক্ষায় তোমাকে সংক্ষিপ্তভাবে বলতে পারে এই সংশ্লিষ্ট প্রকল্পের এআরআর নির্ণয় করো। এআরআর, and ARR stands for average rate of return বা গড় উপার্জন হার। যদি বলি গড় উপার্জন হার কাকে বলে? গড় বিনিয়োগকৃত অর্থের উপর গড় আয়ের শতকরা হারকে গড় উপার্জন হার বলে। তাহলে আমরা দেখলাম গড় উপার্জন হার হচ্ছে একটি শতকরা হার। কেমন? এই শতকরা হারটি কার উপর নির্ণয় করা হয়? গড় বিনিয়োগকৃত অর্থের উপর। কার? গড় আয়ের। তাহলে এখানে কিন্তু দুটি গড় আছে, দেখো, একটি হচ্ছে গড় বিনিয়োগকৃত অর্থ, অন্যটি হচ্ছে গড় আয়। কেমন? তাহলে আমরা বুঝলাম যে গড় উপার্জন হার শতকরা হারে প্রকাশ পাবে। তার মানে হচ্ছে 10% অথবা 15% অথবা 20% এইভাবে প্রকাশ পাবে। তো এই যে গড় উপার্জন হার, এর একটি সূত্র আছে। গড় উপার্জন হারের সূত্রটা কি? এই সংজ্ঞাটাতেই কিন্তু সূত্রটি বলা আছে, গড় বিনিয়োগকৃত অর্থের উপর। তো বিনিয়োগকৃত অর্থের উপর যদি হয় তাহলে বিনিয়োগকৃত অর্থ কোথায় থাকবে? নিচে থাকবে। নিচে হচ্ছে গড় বিনিয়োগ আর উপরে হচ্ছে গড় আয় বা গড় কর পরবর্তী নেট মুনাফা ইনটু 100। তাহলে গড় উপার্জন হারের যে সূত্র তোমার এতটা মুখস্থ না করলেও চলবে যদি তুমি বুঝে বুঝে এই সংজ্ঞাটি মুখস্থ করো। গড় বিনিয়োগকৃত অর্থের উপর, তাহলে গড় বিনিয়োগকৃত অর্থ থাকবে নিচে আর গড় কর পরবর্তী নেট মুনাফা থাকবে উপরে। যেহেতু এটি শতকরা হারে প্রকাশ পাবে ইনটু 100 থাকবে। এখন আমাদেরকে জানতে হবে গড় কর পরবর্তী নেট মুনাফা কি। গড় কর পরবর্তী বা কর বাদ, এখানে আমি দুটি ভাষা ব্যবহার করেছি কারণ পরীক্ষায় দুরকম থাকতে পারে একই বিষয়। হ্যাঁ, কর পরবর্তী নেট মুনাফা মানে হচ্ছে কর বাদ নেট মুনাফা। হ্যাঁ, গড় কর বাদ নেট মুনাফা সমান মোট যে কর বাদ নেট মুনাফা আছে তাকে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তার মানে অঙ্কটি যদি 5 বছরের হয় তাহলে ওই 5 বছরের যে মোট কর পরবর্তী নেট মুনাফা আছে এটাকে আমরা
5 দিয়ে ভাগ দিব, বছরের সংখ্যা 5 দিয়ে ভাগ দিব। এটি হচ্ছে গড়, কর বাদ নেট মুনাফা। এখন দরকার হবে কি গড় বিনিয়োগ। হুম, এই দুটি নির্ণয় করতে পারলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। গড় বিনিয়োগটা কি? গড় বিনিয়োগ হচ্ছে যে প্রকল্পের গড় উপার্জন হার নির্ণয় করব, ওই প্রকল্পের মোট ব্যয় তার সাথে যোগ করব ভগ্নাবশেষ মূল্য ভাগ করব 2 দিয়ে। তাহলে গড় বিনিয়োগের সূত্র হচ্ছে মোট ব্যয় প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। এখন এই গড় বিনিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি সূত্র ব্যবহৃত হতে পারে, সেটি হচ্ছে গড় বিনিয়োগ সমান মোট ব্যয় যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2, আগের মতো থাকবে, তার সাথে যোগ করতে হবে কার্যকরী মূলধন। তাহলে অঙ্কে যদি কার্যকরী মূলধন থাকে তাহলে আমরা ওই যে গড় বিনিয়োগের যে আগে যে সূত্রটা পড়ে আসছি তার সাথে কার্যকরী মূলধন যোগ করে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গড় উপার্জন হার নির্ণয় করতে গিয়ে আমাদের দুটি বিষয় জানা থাকতে হবে। একটি হচ্ছে গড় কর পরবর্তী নেট মুনাফা, আরেকটি জানতে হবে গড় বিনিয়োগ। তো দুটি আমরা শিখলাম কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এতক্ষণ আলোচনাটা ছিল গড় উপার্জন হার। এই গড় উপার্জন হারের সাথে আংশিক মিল আছে আরেকটি বিষয় হচ্ছে বিনিয়োগের উপর উপার্জন হার পদ্ধতি। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রোই, ROI। যদি বিনিয়োগের উপর উপার্জন হার পদ্ধতি বলে তাহলে সূত্রটা আংশিক পরিবর্তিত হবে। কিভাবে? বিনিয়োগের উপর উপার্জন হার পদ্ধতি, উপার্জন হারের সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নেট মুনাফা ডিভাইডেড বাই মোট বিনিয়োগ ইনটু 100। আগেরটার সাথে পার্থক্যটা কোথায় হলো? যদি বলে গড় উপার্জন হার তাহলে লিখবো গড় বিনিয়োগ, আর যদি বলে বিনিয়োগের উপর উপার্জন হার তাহলে লিখবো মোট বিনিয়োগ, আর উপরের অংশ ঠিক থাকবে। তাহলে যদি আমরা এ পর্যন্ত সামারাইজ করি তাহলে আজকে আমরা পড়ছি সনাতন পদ্ধতির একটি পদ্ধতি, সেটি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি। এই গড় উপার্জন হারের সাথে আংশিক মিল আছে বিনিয়োগের উপর উপার্জন হার। তো বিনিয়োগের উপর উপার্জন হারের ক্ষেত্রে আমরা ভাগ দিব মোট বিনিয়োগ দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে আমাদের যে তথ্যগুলো জানতে হবে বা প্রয়োজনীয় তথ্যগুলো হচ্ছে অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। আমরা এটা কেন করব? হ্যাঁ, এই অংশটুকু কিন্তু মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ। যাদের এই অংশটুকু মুখস্থ নেই বা এই অংশটুকু পুরোটা বুঝবে না, তারা এই চ্যাপ্টারের অঙ্ক সমাধান করা খুবই কঠিন হয়ে যাবে বা অঙ্ক ভুল হবে। তো এই অংশটুকু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এই প্রয়োজনীয় তথ্যগুলা কি? আমরা সূত্রে পড়েছি গড় কর পরবর্তী নিট লাভ বা গড় কর পরবর্তী মুনাফা। তো এটা কোথায় থাকে আমাদেরকে এটা বুঝে নিতে হবে। একটু মনোযোগের সহিত তোমরা খেয়াল করো। এখানে আছে অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। একটা নির্দিষ্ট পরিমাণ ধরো থাকলো। প্রশ্নে যদি অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা থাকে তাহলে তোমার কাজ হবে প্রথম এখান থেকে অবচয় বাদ দেয়া। অবচয় ও কর পূর্ববর্তী আছে, আমরা অবচয় বাদ দিব। অবচয় যদি বাদ দিই তাহলে কি থাকে? কর পূর্ববর্তী মুনাফা থাকে। দেখো আমরা কর পূর্ববর্তী মুনাফা লিখেছি। তাহলে প্রথম অবচয় বাদ দিলাম, হয়ে গেল কর পূর্ববর্তী মুনাফা। এই কর পূর্ববর্তী মুনাফা থেকে আমরা আবার কর বাদ দিব, আর করের হার প্রশ্নে উল্লেখ থাকবে। বাদ দিলে হয়ে গেল কর পরবর্তী মুনাফা। এই কর পরবর্তী মুনাফাটাই কিন্তু আমাদের গড় উপার্জন হার সূত্রে কাজে লাগবে। আর অন্য যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতিতে কিন্তু কাজে লাগবে কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে কর পরবর্তী মুনাফার সাথে যদি আমরা আবার অবচয় যোগ করি হয়ে যাবে কর পরবর্তী নগদ প্রবাহ। এখন কথা হলো অবচয়কে কিন্তু আমরা একবার বাদ দিলাম, আবার অবচয়কে যোগ করলাম। কারণ হচ্ছে অবচয় হচ্ছে একটি কর বাদ যোগ্য খরচ। কেমন খরচ? কর বাদ যোগ্য খরচ। তার মানে
আমাদের মুনাফা থেকে অবচয় বাদ দিয়ে পরে আমি কর ধরতে পারবো। তাহলে পরবর্তীতে কর ধরলে আমাদের করের পরিমাণটি কম আসে। কেমন? এই জন্য অবচয় বাদ দিয়ে পরে কর ধার্য করতে হবে, তারপর অবচয়টি শেষে আবার যোগ করতে হবে। এখন এই মূলধন বাজেটিং চ্যাপ্টারে গড় উপার্জন হার বাদে অন্যান্য যতগুলা পদ্ধতি আছে সবগুলা পদ্ধতিতে তোমার এই অংশটুকু প্রয়োজন হবে, কর পরবর্তী নগদ প্রবাহ। কেমন? এটাকে ইংরেজিতে বলে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সকল পদ্ধতিতে দরকার হবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কর পরবর্তী নগদ প্রবাহ। শুধু গড় উপার্জন হার পদ্ধতিতে তোমার প্রয়োজন হবে কর পরবর্তী মুনাফা। কেমন? এখন প্রশ্নে যখন তথ্য দেওয়া থাকবে তখন তোমাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে প্রশ্নে কোন নামটি লেখা আছে। প্রশ্নে কি অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা আছে? যদি এটি থাকে আমরা অবচয় বাদ দিব, কর বাদ দিব, পরে কর পরবর্তী মুনাফা পাবো। আবার প্রশ্নে যদি কর পরবর্তী নগদ প্রবাহ থাকে, কর পরবর্তী নগদ প্রবাহ থাকার পরে যদি গড় উপার্জন হার পদ্ধতি করতে বলে, তাহলে এখান থেকে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে কর পরবর্তী মুনাফা নির্ণয় করতে পারবো। তাহলে এই অংশটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গড় উপার্জন হার পদ্ধতিতে প্রকল্প গ্রহণ ও বর্জন নীতি নিয়ে আলোচনা করব। গড় উপার্জন হার পদ্ধতিতে প্রকল্প গ্রহণ বর্জন সিদ্ধান্ত আমরা কিভাবে নিব? এখানে গড় উপার্জন হারকে সংক্ষিপ্তভাবে আমি এআরআর দেখিয়েছি। এআরআর যদি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এআরআর যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয়, এআরআর রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হলে আমাদের কাছে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আমরা এভারেজ রেট অফ রিটার্ন বা এআরআর নির্ণয় করব। ওই এআরআর যদি প্রতিষ্ঠানের যে প্রত্যাশিত মুনাফার হার, এই প্রত্যাশিত মুনাফার হারের চেয়ে যদি এআরআর বেশি হয়, তাহলে আমরা লিখতে পারবো দি প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, মানে প্রজেক্টটা গ্রহণ করা যেতে পারে। আবার নির্ণীত এআরআর যদি প্রতিষ্ঠানের প্রত্যাশিত উপার্জন হার বা রিকোয়ার্ড রেট অফ রিটার্নের যে কম হয়, তাহলে দি প্রজেক্ট শুড নট বি রিজেক্টেড। তাহলে এই যে আমরা গড় উপার্জন হার নির্ণয় করব, এই গড় উপার্জন হার নির্ণয় করার পর আমরা কিভাবে সিদ্ধান্ত নিব যে প্রকল্পটি কি গ্রহণযোগ্য নাকি বর্জনযোগ্য? এই সিদ্ধান্ত আমরা নিব সিদ্ধান্তটি নিব আমরা প্রত্যাশিত উপার্জন হার থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 মিনিট একটু আমি সময় নিচ্ছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখে নেই তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে XYZ কোম্পানি 7 লক্ষ টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয়ের বিষয় বিবেচনা করছে। XYZ কোম্পানি 7 লক্ষ টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয়ের বিষয় বিবেচনা করছে। কোম্পানির মূলধন ব্যয় 10% এবং কর্পোরেট করের হার 40%। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী 5 বছর নিম্নলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। এটি সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন। কেমন? তাহলে এই XYZ লিমিটেড কোম্পানির যে মেশিনটি ক্রয়ের কথা চিন্তা করছে সেটির মূল্য হচ্ছে 7 লক্ষ টাকা। কোম্পানির মূলধন ব্যয় দেয়া আছে 10%, আর কোম্পানির করের হার আছে 40%, আর মেশিনটি থেকে আগামী 5 বছর সুবিধা পাওয়া যাবে। আর এই যে সুবিধাটি পাওয়া যাবে সেটি কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেয়া আছে। বছর 1 থেকে 5 পর্যন্ত দেয়া আছে। প্রথম বছর পাওয়া যাবে 1,40,000 টাকা, দ্বিতীয় বছর পাওয়া যাবে 2,10,000 টাকা, তৃতীয় বছর পাওয়া যাবে 3,20,000 টাকা, চতুর্থ বছর পাওয়া যাবে 3 লক্ষ টাকা এবং পঞ্চম বছর পাওয়া যাবে 2,10,000 টাকা। এই যে বিনিয়োগ থেকে ইনফ্লোগুলা ঘটবে বা আন্তঃপ্রবাহগুলা হবে, এগুলার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো এটি কি কর পূর্ববর্তী দেওয়া আছে না কর পরবর্তী দেওয়া আছে। কেমন? তো আজকে আমরা দেখি এখানে কি কি চাওয়া হয়েছে। কতে বলা হয়েছে পরিশোধকাল কি, আমরা গত সেশনে পড়েছি যে কোনো প্রকল্পে বিনিয়োজিত যে মূলধন বা বিনিয়োগকৃত অর্থ ওই প্রকল্প থেকে ফেরত আসতে যে সময় লাগে ওই সময়টাই হচ্ছে পরিশোধকাল। আর প্রকল্প মূল্যায়ন নিয়ে আমরা গত সেশনে আলোচনা করেছি। এখানে গতে যেটা আছে, উদ্দীপকে বর্ণিত মেশিনটির গড় উপার্জন হার কত। এই যে গড় উপার্জন হার কত, এই গড় উপার্জন হার নির্ণয় করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। আবার ঘতে বলা আছে নির্বর্তমান মূল্যের ভিত্তিতে মেশিনটি ক্রয়ের বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত বিশ্লেষণ করো। তাহলে আমরা নিট বর্তমান মূল্য এখনো এই অংশটুকু আমরা সমাধান করিনি বা তোমাদের পড়ানো হয়নি। আজকে তোমাদের এই যে গড় উপার্জন হার নির্ণয় এই অংশটুকু তোমাদের সমাধান করাবো। এই গড় উপার্জন হার নির্ণয় করতে আমাদের জানি দরকার হয় কর পরবর্তী নিট মুনাফা। এটি আমরা এখন নির্ণয় করব। গড় উপার্জন হার নির্ণয় যে কোনো ফিনান্সে যে কোনো সূত্রের প্রয়োগ করতে হলে যদি তোমরা প্রথমেই সূত্রটি লিখে নাও তাহলে অঙ্ক সমাধান করা সহজ হয়। আর গড় উপার্জন হারের সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। তো আমরা প্রথমেই একটা বিষয় খেয়াল করো, এই যে গড় পরবর্তী নিট মুনাফা আমাদের সূত্রে প্রয়োজন হবে গড় পরবর্তী নিট মুনাফা, কিন্তু আমাদের প্রশ্নে আছে গড় পূর্ববর্তী নগদ প্রবাহ। তো গড় পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে গড় পরবর্তী নিট মুনাফা আমাদের নির্ণয় করতে হবে। আর এটি নির্ণয় করতে হলে আমাদের অবচয় দরকার হবে। তাহলে আমরা এখন অবচয় নির্ণয় করে নিব। আমরা জানি বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে মেশিনের ক্রয় মূল্য মাইনাস মেশিনের ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। অথচ আমরা যদি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি, এটি হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্র। মেশিনের ক্রয় মূল্য থেকে মেশিনের ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব। কিছুই না বললে আমরা এই পদ্ধতিতেই অবচয় নির্ণয় করব, সরল রৈখিক পদ্ধতি। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 7 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য নেই এজন্য আমি শূন্য বসালাম, আয়ুষ্কাল আছে 5।
তাহলে আমাদের বার্ষিক অবচয় চলে আসছে 1,40,000 টাকা। তো এই বার্ষিক অবচয় 1,40,000 টাকা। এখন আমরা কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করব। আর কর পরবর্তী নেট মুনাফাটা নির্ণয় করব কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে। আমরা প্রথম প্রশ্ন থেকে লিখলাম কর পূর্ববর্তী নগদ প্রবাহ। প্রথম বছর 1,40,000, দ্বিতীয় বছর 2,10,000, তৃতীয় বছর 3,20,000, চতুর্থ বছর 3 লক্ষ এবং পঞ্চম বছর 2,10,000। এই কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে প্রথম আমরা অবচয় বাদ দিব। আর অবচয় আমরা জানি নির্ণয় করে আসছি প্রতি বছর 1,40,000। তো প্রথম বছর 1,40,000, দ্বিতীয় বছর 1,40,000, তৃতীয় বছর 1,40,000, চতুর্থ বছরও 1,40,000। একইভাবে আমরা প্রতি বছর অবচয় নির্ণয় করেছি 1,40,000। তো কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে আমরা অবচয় বাদ দিলাম। অবচয় বাদ দিলে হয়ে গিয়েছে আমাদের কর পূর্ববর্তী মুনাফা। আর মুনাফা এখানে প্রথম বছর 1,40,000 থেকে 1,40,000 বাদ দিলে শূন্য আসে, তার মানে কোনো মুনাফা থাকে না। দ্বিতীয় বছর 2,10,000 থেকে 1,40,000 বিয়োগ করলে আসে 70,000 টাকা মুনাফা। তৃতীয় বছর 3,20,000 থেকে 1,40,000 বিয়োগ করলে আসে 1,80,000। চতুর্থ বছর 3 লক্ষ থেকে 1,40,000 বিয়োগ করলে আসে 1,60,000 এবং পঞ্চম বছর 2,10,000 থেকে 1,40,000 টাকা বিয়োগ করলে আসে 70,000। তাহলে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে আমরা অবচয় বাদ দিয়ে নির্ণয় করলাম কর পূর্ববর্তী মুনাফা। এই কর পূর্ববর্তী মুনাফা থেকে আমরা কর বাদ দিব। কর অঙ্কে বলা ছিল 40%। তো এখানে প্রথম বছর কিন্তু মুনাফাই নেই, তাহলে করটা আর হবে না। দ্বিতীয় বছর আছে 70,000 টাকা। এই 70,000 টাকার উপর 40% দিব, আসে 28,000 টাকা। তৃতীয় বছর আছে 1,80,000 টাকা। 1,80,000 টাকার উপর 40% দিব, আসে 72,000 টাকা। এবং চতুর্থ বছর আছে 1,60,000 টাকা। 1,60,000 টাকার উপর 40% দিলে আসে 64,000 টাকা। এবং পঞ্চম বছর 70,000 টাকার উপর 40% আসে 28,000 টাকা। এই কর বাদ দেওয়ার পর আমাদের চলে আসছে কর পরবর্তী নেট মুনাফা। প্রথম বছর শূন্য, কোনো নেট মুনাফা নেই। দ্বিতীয় বছর 42,000, তৃতীয় বছর 1,08,000, চতুর্থ বছর 96,000 এবং পঞ্চম বছর হচ্ছে 42,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এই অঙ্কে আমরা যে কর পরবর্তী নেট মুনাফা বা কর বাদ, কেমন কর পরবর্তী যে কথা কর বাদ একই কথা, এই কর পরবর্তী নেট মুনাফা আমরা নির্ণয় করে নিলাম। কিন্তু প্রশ্নে যদি আমাদের কর পরবর্তী নেট মুনাফা দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হতো না। কিন্তু প্রশ্নে আছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কেমন, প্রশ্নে কিন্তু কর পূর্ববর্তী মুনাফাও ছিল না। খেয়াল করো, যদি প্রশ্নে কর পূর্ববর্তী মুনাফা থাকতো তাহলে এই মুনাফা থেকে আমরা শুধু কর বাদ দিতাম, বাদ দিলেই কর পরবর্তী নিট মুনাফা পেয়ে যেতাম। তাহলে তোমাকে খুব ভালোভাবে এই অংশটুকু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে আমাদের যে ইনফ্লোটা দেওয়া আছে বা বিনিয়োগ থেকে যা আমরা পাবো তা যে দেওয়া আছে তা কি কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে, নাকি কর পূর্ববর্তী মুনাফা দেওয়া আছে, নাকি কর পরবর্তী নেট মুনাফা দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে গড় কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করা। এই যে কর পরবর্তী নেট মুনাফা আছে এটার গড় নির্ণয় করতে হবে। আমরা জানি গড় নির্ণয় করার ক্ষেত্রে এখানে 5টি বছর কি মুনাফাকে যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ দিব। তো সমান সমান দিব প্রথম বছর 0 যোগ দ্বিতীয় বছর 42,000, তৃতীয় বছর 1,08,000, চতুর্থ বছর 96,000 এবং পঞ্চম বছর 42,000। এটাকে আমরা বছরের সংখ্যা দিয়ে ভাগ দিব, 5 বছর। হ্যাঁ, 1 2 3 4 5।
ভাগ দিলে আমাদের আসে, যোগফল আসে 2,88,000, ভাগ দিব 5 দিয়ে, আমাদের গড় কর পরবর্তী নেট মুনাফা আসে 57,600। তাহলে একটি অংশ আমাদের কমপ্লিট হলো, গড় পরবর্তী নেট মুনাফা। এখন আমরা নির্ণয় করব গড় বিনিয়োগ। কেমন? তো আমরা জানি গড় বিনিয়োগ সমান হচ্ছে মেশিনের ক্রয় মূল্য যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে 2। আর যদি অঙ্কে কার্যকরী মূলধন থাকতো তাহলে এর সাথে আমরা যোগ লিখতাম কার্যকরী মূলধন। এই অঙ্কে কার্যকরী মূলধন দেওয়া নেই, তো মান বসাবো। মেশিনের ক্রয় মূল্য ছিল 7 লক্ষ টাকা, যোগ ভগ্নাবশেষ মূল্য ছিল না, আমরা শূন্য বসালাম, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে গড় বিনিয়োগ আসে 3,50,000। এখন আমরা সূত্রের প্রয়োগ করব। গড় উপার্জন হার সমান, গড় উপার্জন হারের সূত্র লিখব, গড় কর পরবর্তী নেট মুনাফা বাই গড় বিনিয়োগ ইন্টু 100 সমান সমান মান বসাবো। গড় পরবর্তী নেট মুনাফা আমরা নির্ণয় করেছি 57,600, আর গড় বিনিয়োগ নির্ণয় করেছি 3,50,000, ইন্টু 100 দিব, তাহলে উত্তর আসলো 16.46। কেমন? তাহলে দেখো, যদি আমাকে এখানে শুধু গড় উপার্জন হার নির্ণয় করতে বলা হয়েছে, এখানে কিন্তু সিদ্ধান্ত দিতে বলেনি। কেমন? যদি আমাদেরকে সিদ্ধান্ত দিতে বলতো তাহলে আমরা বলতে পারতাম যে প্রতিষ্ঠানে মূলধন ব্যয় তো ছিল 10%, প্রশ্নে লেখা ছিল, আর এই বিনিয়োগ থেকে সে গড় উপার্জন হার হয় 16.46%, তাহলে এটি 10%-এর চেয়ে বেশি, তাহলে লিখব প্রকল্পটি গ্রহণ করা যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গড় উপার্জন হার নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দুটি বিষয় জানতে হবে। এখানে মূল বিষয়টাতে গড় আছে, আমাকে দুটি গড় নির্ণয় করতে হবে। একটি হচ্ছে গড় কর পরবর্তী নেট মুনাফা, আরেকটি হচ্ছে গড় বিনিয়োগ। আর গড় কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করব, টোটাল যে নেট মুনাফা আছে কর পরবর্তী, ওটাকে আমরা বছরের সংখ্যা দিয়ে ভাগ দিব। তো এবার আমরা এই সৃজনশীল প্রশ্নে তোমরা জানো ফিনান্সে ক, খ, গ, গ 4টি প্রশ্ন থাকে। এখানে আবার গড় উপার্জন হার পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে চাওয়া হয়। তো গড় উপার্জন হার পদ্ধতির সুবিধাগুলো কি কি? একটি সুবিধা হচ্ছে, দেখো, নির্ণয় সহজ। তোমরা যারা মূলধন বাজেটিং এর অন্যান্য পদ্ধতি করেছো নিজে থেকে, যে আইআরআর আছে, অভ্যন্তরীণ উপার্জন হার, তাছাড়া আছে হলো নেট বর্তমান মূল্য পদ্ধতি, আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই, ওই পদ্ধতিগুলোর চেয়ে কিন্তু গড় উপার্জন হার পদ্ধতি নির্ণয়টি সহজ। এই জন্য এটি হচ্ছে এই পদ্ধতির একটি সুবিধা। লিখবা যে মূলধন বাজেটিং এ প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে যে সকল পদ্ধতি আছে তার মধ্যে গড় উপার্জন হার পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া সহজ। দ্বিতীয়ত আছে মুনাফা বিবেচিত হয়। একটু খেয়াল করো, আমি প্রথমে বলেছি আমরা প্রকৃতপক্ষে জানতে চাওয়া উচিত বিনিয়োগ করে আমরা কত টাকা মুনাফা করতে পারবো বা কত টাকা লাভ করতে পারবো। আর গড় উপার্জন হার পদ্ধতিতেই কেবল মুনাফাটা বিবেচিত হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে, আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু নগদ প্রবাহ বিবেচিত হয়। ব্যাপারটা খেয়াল করো, যেমন আমরা যদি বলি বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, যদি বলি নেট বর্তমান মূল্য পদ্ধতি, যদি বলি অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি, ওই পদ্ধতিগুলোতে কিন্তু কর বাদ নেট মুনাফা ব্যবহার হবে না, ব্যবহার হবে কর পরবর্তী নগদ প্রবাহ। আর গড় উপার্জন হার পদ্ধতিতে মুনাফাকে বিবেচনা করে প্রকল্প মূল্যায়ন করা হয়ে থাকে, এজন্য এটা একটি এর সুবিধা। প্রকল্পের পূর্ণ সময়কাল বিবেচিত হয়। খেয়াল করো, তোমরা প্রথম যে চ্যাপ্টারে আমি করিয়েছি বিনিয়োগ পরিশোধকাল, এই বিনিয়োগ পরিশোধকালে কিন্তু যতদিন বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে যে সময়টা লাগবে ওই সময় পর্যন্ত আমরা ইনফ্লোটা বিবেচনা করি।
বা প্রকল্প থেকে যে আন্তঃপ্রবাহ হবে ওই সময় পর্যন্ত বিবেচনা করি। এর পরবর্তীতে কত টাকা পাওয়া যাবে এটা কিন্তু আমরা বিবেচনায় আনি না। কিন্তু গড় উপার্জন হারের ক্ষেত্রে কিন্তু প্রকল্পের যে পূর্ণ সময়কাল, এই পূর্ণ সময়কাল কিন্তু বিবেচিত হয়। যেমন আমরা আজকের অঙ্কটি ছিল 5 বছরের, 5 বছরের মুনাফাই কিন্তু আমরা বিবেচনায় নিয়ে এসেছি। গড় উপার্জন হার নির্ণয় করতে 5 বছরের মুনাফা নিয়ে এসেছি, তাহলে প্রকল্পের পূর্ণ সময়কাল বিবেচনা করা হয়। আরেকটি ব্যাপার হচ্ছে মূলধন ব্যয়ের সাথে তুলনাযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে প্রশ্নে কিন্তু আমাদের মূলধন ব্যয় দেওয়া ছিল 10%। আমি কিন্তু মূলধন ব্যয়ের সাথে তুলনা করেছি, আর আমরা যে গড় উপার্জন হার নির্ণয় করেছি তা কিন্তু 16.46%। তাহলে যেহেতু মূলধন ব্যয় শতকরা হারে দেওয়া থাকে বা পার্সেন্টে দেওয়া থাকে, কেমন, আর গড় উপার্জন হারও যেহেতু শতকরা হারে নির্ণয় করা হয়, তাহলে এটা সহজেই দুটি পার্সেন্টের মধ্যে তুলনা করা সম্ভব হয়। এই জন্য আরেকটি সুবিধা হচ্ছে মূলধন ব্যয়ের সাথে তুলনাযোগ্য। আরেকটি সুবিধা হচ্ছে বিনিয়োগকারীদের নিকট এটি সহজবোধ্য, যে বিনিয়োগকারীরা খুব সহজেই এই প্রকল্পে একটি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গড় উপার্জন হারটি প্রয়োগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি গড় উপার্জন হার পদ্ধতির কয়েকটি সুবিধা লিখতে বলা হয় তোমাদের প্রশ্নে, তুমি বলবে এই পদ্ধতিটি নির্ণয় সহজ, এই পদ্ধতিতে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে মুনাফা বিবেচিত হয় এবং প্রকল্পের পূর্ণ সময়কালকে বিবেচনা করে এই পদ্ধতিতে মূল্যায়ন করা হয়ে থাকে, এবং গড় উপার্জন হার পদ্ধতি মূলধন ব্যয়ের সাথে তুলনা করা যায়, কারণ মূলধন ব্যয় শতকরা হারে থাকে আর গড় উপার্জন হারও শতকরা হারে থাকে। আরেকটি সুবিধা হচ্ছে এটি বিনিয়োগকারীদের নিকট সহজবোধ্য, অর্থাৎ বিনিয়োগকারীরা এটি সহজেই বুঝতে পারে। যেহেতু নির্ণয় সহজ, তাহলে বিনিয়োগকারীরা অবশ্যই এটি সহজেই বুঝতে পারবে। এখন এই যে গড় উপার্জন হার পদ্ধতির বেশ কিছু আমরা সুবিধা পড়লাম, এর কিছু অসুবিধা আছে, কারণ এটি একটি সনাতন পদ্ধতি। কেমন, তো গড় উপার্জন হার পদ্ধতির অসুবিধাগুলো কি কি যদি আমরা দেখি, এখানে প্রথম অসুবিধা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বিবেচিত হয় না। স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। তুমি চিন্তা করতে পারো যে স্যার আমরা আজকে যে প্রবলেমটি সলভ করলাম এখানে তো ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় নিয়েছি, কিভাবে, যে বার্ষিক অবচয় নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় নিয়েছি। কেমন, কিন্তু ভগ্নাবশেষ মূল্যটি কোথায় বিবেচনা করা হয়নি বা কোন ক্ষেত্রে তা বলা হয়েছে, সেটি হচ্ছে এই ভগ্নাবশেষ মূল্য কিন্তু আমরা জানি, আমরা যখন বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা অন্যান্য পদ্ধতিগুলো প্রয়োগ করব, তখন এই ভগ্নাবশেষ মূল্য যে সর্বশেষ বছর কোনটা ছিল আমাদের আজকের অঙ্কে পঞ্চম বছর, অন্য পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু ভগ্নাবশেষ মূল্য পঞ্চম বছরের সাথে যোগ হবে। ভগ্নাবশেষ মূল্য পঞ্চম বছরের সাথে যোগ হবে, কিন্তু গড় উপার্জন হার পদ্ধতিতে অঙ্ক সমাধানের ক্ষেত্রে কিন্তু ভগ্নাবশেষ মূল্য পঞ্চম বছরের সাথে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ভগ্নাবশেষ মূল্যর কাজটা কি হয় সাধারণ অঙ্কের ক্ষেত্রে, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কাজ হয় শেষের বছরের যে কর পরবর্তী নগদ প্রবাহ আছে তার সাথে কিন্তু ভগ্নাবশেষ মূল্য যোগ হয়, কিন্তু গড় উপার্জন হার পদ্ধতিতে এই ভগ্নাবশেষ মূল্য শেষের বছরের কর পরবর্তী নগদ প্রবাহের সাথে যোগ করার সুযোগ নেই, কারণ এখানে কর পরবর্তী নগদ প্রবাহ প্রয়োজন হয় না, কর পরবর্তী নেট মুনাফা প্রয়োজন হয়। তাহলে এটি হচ্ছে আরেকটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থের সময় মূল্য বিবেচিত হয় না। খেয়াল করো, এই পয়েন্টটা কিন্তু তোমরা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির ক্ষেত্রেও লিখতে পারবা, কারণ সনাতন যে দুটি পদ্ধতি আছে, বিনিয়োগ পরিশোধকাল এবং গড় উপার্জন হার, এই দুটি পদ্ধতিতে কিন্তু অর্থের সময় মূল্যকে বিবেচনায় আনা হয় না। কেমন, কারণ অর্থের সময় মূল্য বিবেচনা আনা যেগুলো হয় এগুলো হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। তাহলে এটি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতির একটি মৌলিক অসুবিধা।
আরেকটি অসুবিধা হচ্ছে এখানে ঝুঁকি বিবেচিত হয় না, এই যে ঝুঁকি সমন্বিত বাট্টার হার প্রয়োগ করা হয় না, ডিসকাউন্ট রেট প্রয়োগ করা হয় না, এই জন্য ঝুঁকি বিবেচিত হয় না, বিনিয়োগের আয়ুষ্কাল বিবেচনা করে না, এবং নগদ অন্তঃপ্রবাহ উপেক্ষিত। আমরা জানি নগদ অন্তঃপ্রবাহ এখানে উপেক্ষা করা হয়, নগদ অন্তঃপ্রবাহ দিয়ে অঙ্ক করা হয় না, কর পরবর্তী মুনাফা দিয়ে অঙ্ক করা হয়। কেমন? অন্তঃপ্রবাহ আবার মুনাফা কিন্তু এক জিনিস নয়। কর পরবর্তী নেট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করলে নগদ অন্তঃপ্রবাহ হবে। কেমন? তাহলে এই বিষয়গুলো বিবেচনা আনা হয় না। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম গড় উপার্জন হার পদ্ধতি কি, এবং গড় উপার্জন হার পদ্ধতির সূত্র, এবং একটি গড় উপার্জন হার পদ্ধতির প্রবলেম সলভ করলাম। তাছাড়া গড় উপার্জন হার পদ্ধতির সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই সেশনটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, আমি আশা করি গড় উপার্জন হার পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু এই গড় উপার্জন হার পদ্ধতি বলো আর যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে চাও ক্যাপিটাল বাজেটিং এ, তোমাকে মূল যে বিষয়টা জানতে হবে, এটা আমি আগেই বলে দিয়েছি, প্রয়োজনীয় তথ্য। আমি যে স্লাইডটি দেখিয়েছি প্রয়োজনীয় তথ্য লিখে ও এটি তোমরা ভালো করে মুখস্থ করবে, যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে প্রথম আমরা অবচয় বাদ দিব, আসবে কর পূর্ববর্তী মুনাফা, এখান থেকে আমরা কর বাদ দিব, আসবে কর পরবর্তী মুনাফা, এর সাথে আবার অবচয় যোগ করব, আসবে কর পরবর্তী নগদ প্রবাহ। আর যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে ভগ্নাবশেষ মূল্যটি সমস্ত শেষের বছর, সর্বশেষ যে বছর আছে এই সর্বশেষ বছরের কর পরবর্তী নগদ প্রবাহের সাথে যোগ হবে, যেটি আমরা পরবর্তী অঙ্কে প্রয়োগ করব। গড় উপার্জন হারে পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য সিএফ এটির সাথে বিবেচনা করা হয় না, এজন্য এটি এর একটি অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই সেশনের পরেই তোমরা সনাতন দুটি পদ্ধতি আবার রিভিশন দিয়ে নিবে, বিনিয়োগ পরিশোধকাল এবং আজকেরটা হচ্ছে গড় উপার্জন হার। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি সমাধান করে দিব। আর পরবর্তী ক্লাসে আমি বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেখানে আজকের অঙ্কের ঘ যে করণীয়টা ছিল নেট বর্তমান মূল্যের ভিত্তিতে, ওই পদ্ধতিটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।